আমরা নিরপেক্ষ নই। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশ আসলে কারা চালাচ্ছে? অন্যদিকে ডক্টর ইউনূস কি চতুর্মুখী সংকটে? দেশে বিদেশে ডক্টর ইউনূসের ভূমিকা কি? একজন রাষ্ট্রের প্রধান, এই মুহূর্তে তিনি প্রধান উপদেষ্টা। ওনার ভূমিকা কি? কিছুই বোঝা যাচ্ছে না। এই পুরো বিষয়টা নিয়ে আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক এবং তিনি একজন অ্যাক্টিভিস্ট, আমাদের সবার প্রিয় নজরুল কবির। নজরুল কবির ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরে স্বাগত জানাই। কেমন আছেন এটা জিজ্ঞেস করতেও খুব সংকোচ হয়, তাও জিজ্ঞেস করতে হয়। আমরা আলোচনা শুরু করি। জি। নজরুল কবির ভাই, আমরা লক্ষ্য করলাম একসময় তো ডক্টর ইউনূসকে একটা আমাদের ইমেজ ছিল যে ডক্টর ইউনূস পশ্চিমা বিশ্বের কাছে খুবই সমাদৃত, প্রিয়জন, আস্থাভাজন, এবং তিনি নোবেল তো পেয়েছেনই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উনি লেকচার দেন, উনি মোটিভেশনাল স্পিকারও বলা যেতে পারতো। তো গত 9 মাসে আহ, আমরা ধীরে 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 উনার অবস্থাটা, পশ্চিমা বিশ্বের কাছে ওনার অবস্থাটা পরিবর্তিত হতে লক্ষ্য করলাম। যেমন মনে হচ্ছে যেন পশ্চিমা বিশ্ব ওনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অন্যদিকে চায়না সাথেও উনি গেলেন, সেভাবে ফলপ্রসূ কিছু হলো বলে মনে হয় না। আপনি বলবেন আরো বিস্তৃত। কিছুদিন এর মধ্যেই বোধহয় তিনি কাতারেও যাবেন। তারপর ভারতের সাথে ওনার সম্পর্ক তো উনি শুরু থেকেই ক্লিয়ার করে দিয়েছেন, সেভেন সিস্টারকে বারবার টেনে এনে। রাশিয়ার সাথে ওনার সম্পর্ক বোঝা যাচ্ছে না। আমি এই দেশগুলোর নাম বললাম, এই দেশগুলো অনেকটা সুপার পাওয়ারের মতো প্রচন্ড। আমেরিকা তো আছেই, প্লাস অন্যান্য দেশগুলো, এবং ভারতকেও আপনি একটা সুপার পাওয়ারের ভুক্ত দেশ হিসেবে আপনাকে কনসিডার করতে হবে। রাশিয়া, চায়না, অর্থনৈতিকভাবে, অন্য সমস্ত দিক দিয়ে। তো এই অবস্থাতে আপনার কি মনে হয় যে, কারণ যে কোনো দেশে, বিশ্বে, শুধু বাংলাদেশে না, একটা কূটনৈতিক সম্পর্ক বলা হয় যে যে রাষ্ট্রের রাজনৈতিক দল মানে ক্ষমতায় থাকলে তার সে অন্য দেশের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক ভালো থাকে, সেই রাজনৈতিক দল খুব সফলভাবে রাষ্ট্রটাও চালাতে পারে। কারণ এখন মুক্তবাজার অর্থনীতি, আপনি জানেন এগুলো, আপনি বলবেন। তো এই অবস্থায় দাঁড়িয়ে আজকের দিনে আপনার কি মনে হয় যে ডক্টর ইউনূস একটা মহা রাজনৈতিক সংকটে, কূটনৈতিক সংকটে? আপনার কি মনে হয়? আপনি কিভাবে ব্যাখ্যা করবেন পুরো বিষয়টা, চতুর্মুখী সংকট? অনেক ধন্যবাদ লাপা। সেটা হচ্ছে, আমি একটু শুরুতেই ধরেন যে পৃথিবীর তো নানা জায়গাতেই এখন যুদ্ধ বিধ্বস্ত অবস্থা। এখন মানবিকতার একটি চরম বিপর্যয় চলছে আপনার ফিলিস্তিনিতে। আমরা জানি কিছু কয়েকদিন আগেই রাফা শহর বলে আর কোনো শহর নেই, সেখানে কোনো জনমানুষ বাস করছে না। ফলে ইসরায়েলের যে গণহত্যা চলছে এখন ফিলিস্তিনের, সেই গণহত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই, এবং ফিলিস্তিনের মানুষের তাদের যে স্বাধিকার আন্দোলন তার প্রতি সংহতি জ্ঞাপন করে শুরু করছে। আপনি জানেন যে যেমনি ভাবে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যকার যে বিরোধ, এটি যেমন একটি বড় ধরনের আহ কূটনৈতিক অবস্থান থেকে এখন সেটি রাজনৈতিক এবং সামরিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। একই রকম ভাবে যদি আমি একটু অন্যভাবে বলি, বাংলাদেশেও কিন্তু আমরা একটা কঠিন আহ কূটনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে পার হচ্ছি। কেন বলছি এই কথাটা? যে ফিলিস্তিনের দিকে যদি তাকাই, যে সেইখানে আমাদের যে মুসলিমদের যে অবস্থান, যদিও সেখানে ইসলামপন্থী লোক যেমন আছেন, সেখানে অসংখ্য সেকুলার মানুষও আছেন। সেখানে অসংখ্য সেকুলার ইহুদিও আছেন যারা প্যালেস্টিনের এই মুভমেন্টকে সাপোর্ট করছেন। একই ধরনের অবস্থা বাংলাদেশেও বিদ্যমান। বাংলাদেশেও ধরেন যে বহু মানুষ চায় যে বাংলাদেশে আমাদের একেবারেই সৈকত নগরী কক্সবাজারের পাশে যে রোহিঙ্গারা আছে, দেশহীন নাগরিক বলি আমি এদেরকে, যে ফলে দেশহীন পৃথিবীতে একটি দেশহীন নাগরিক হচ্ছেন রোহিঙ্গারা। তো সেই রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের প্রচুর সেকুলার মানুষ আছেন যারা তাদের প্রতি সহমর্মী। একই রকম ভাবে আবার বাংলাদেশে এবং রোহিঙ্গাদের মধ্যেও একটি বড় গ্রুপ আছেন, ইসলামিস্ট গ্রুপ। আপনি বলছিলেন যে প্রফেসর ইউনূস সাহেব এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 8 মাসের মতো পার হয়ে গেল।
সেখানে কূটনৈতিক টানাপোড়েনে বাংলাদেশ পড়েছে কিনা, পশ্চিমা বিশ্ব কিভাবে দেখছে শুনেন। যেমন ধরেন, এই তো গত মাসে আমাদের এখানে এসে গেলেন হচ্ছে জাতিসংঘের মহাসচিব গুতেরেস। আমি একটি অন্য আরেকটি টক শোতে বলেছিলাম যে গুতেরেসের এই আগমন কেন গুরুত্বপূর্ণ। গুতেরেসের আগমনটা আপাতভাবে মনে হয়েছে যে এটি শুধুমাত্র রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে সম্ভবত তিনি তার তৎপরতা অব্যাহত রাখবেন এবং বিশ্ব জনমত গড়ার জন্য। কিন্তু বিহাইন্ড দ্য সিনে একটি বড় ঘটনা সেই সময় ঘটেছিল। আপনারা জানেন যে গুতেরেস যখন বাংলাদেশে আসেন, তিনি যেমনি ভাবে রোজা রাখেন এবং ইফতার করতে যান সেই ইয়েতে, যেগুলো খুবই নানা রকম মিশ্র প্রতিক্রিয়া আছে এগুলো নিয়ে। কিন্তু এর বাইরে আরেকটি কাজ হয়েছিল যে তিনি সেনা প্রধানের সঙ্গেও একটি একান্ত বৈঠক করেছিলেন। এর মূল কারণ কি, আমরা পরবর্তীতে যেটা জানতে পেরেছিলাম যে তিনি যেমনি ভাবে আশাবাদ ব্যক্ত করেছিলেন এবং সেই দিন রোহিঙ্গাদের যে সমাবেশ অনুষ্ঠিত হয় সেই সমাবেশে ডক্টর ইউনূস চট্টগ্রামের ভাষায় বক্তৃতা করেছিলেন। ওডান করবছি, তার মাতৃভাষায় বক্তৃতা করছিলেন, আঞ্চলিক মাতৃভাষায়। এখন ধরেন সূত্রপাতটা এই রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে নতুন একটা মাত্রা কূটনৈতিক জায়গা যোগ হয় সেই দিন। সেটি হচ্ছে মিয়ানমারের দীর্ঘদিনের অভিযোগ এই রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে, যে এরা বাঙালি মুসলিম, এরা মাইগ্রেন্ট করে চলে যাওয়া মিয়ানমারে। ফলে তাদের যেই রোহিঙ্গাদের যেই ভাষা, রোসাং ভাষা যেটা, সেই রোসাং ভাষার সঙ্গে ফনিটিক্যালি আমাদের চট্টগ্রাম, কক্সবাজার এই বেল্টের ভাষার অনেকটাই মিল আছে, ব্যাকরণগত কিছু ঝামেলা থাকলেও মানে মুখের ভাষায় অনেকটাই মিল আছে। ফলে যখন একটি রাষ্ট্রের সরকার প্রধান হিসাবে ডক্টর ইউনূস চট্টগ্রামের ভাষায় সেখানে বক্তৃতা করেন এবং প্রায় লাখো রোহিঙ্গার সমাবেশে তারাও যখন সেই ভাষার রেসপন্স করে, তখন কিন্তু এটা নতুন করে বুঝিয়ে দিতে হয় না যে এটি আহ মিয়ানমার যে দাবি করে এসছে সেই দাবিটি সঠিক দাবি, যেটা আমাদের জন্য একটি বড় কূটনৈতিক বিপর্যয় তিনি ঘটিয়ে ফেলেছেন। ফলে শেষ পর্যন্ত বাংলাদেশটাকে কোন জায়গায় নিয়ে যাবেন ইউনূস সাহেব, এটা একমাত্র শুধু এইটুকু বলতে পারি যে আল্লাহ ছাড়া আর কেউ জানেন। আমরা সবাই সেন্ট মার্টিন সেন্ট মার্টিন বলি। আপনার মাধ্যমে কেউ আমি দর্শকদেরকেও জানাতে চাই, সোনাদিয়া দ্বীপ কিন্তু সেইখানে একটি বড় প্ল্যান ছিল, বাংলাদেশের ডেল্টা প্ল্যানের অংশ ছিল। এবং আমাদের এই সোনাদিয়া দ্বীপ কিন্তু 3টা সেন্ট মার্টিনের সমান, মানে তার চেয়েও অনেক বড় আর কি। আমার ব্যক্তিগতভাবে সুযোগ হয়েছিল সোনাদ্বীপে যাওয়ার, আমার সারাদিনও আমি সোনাদিয়া দ্বীপ শেষ করতে পারি নাই। এই সোনাদিয়া দ্বীপ আমাদের যে মাতার বাড়ি যে ডিপ সিপোর্ট হচ্ছে, সেই ডিপ সিপোর্ট থেকে ধরেন আমি নটিক্যাল মাইলের কথা না বলে যদি আমি একেবারে র ভাবে বলি যে 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে। তো এখন নিশ্চিতভাবেই সেন্ট মার্টিন হয়তো আলোচনার মধ্যে নাও থাকতে পারে, কারণ এটা গ্লোবালি এত বেশি আলোচিত হয়ে গেছে, আলোচনায় তো নতুন এজেন্ডা আসতে পারে। সেন্ট মার্টিন দ্বীপে ক্ষেত্রে যেটা হয়েছিল, সেইখানে উনি অন্যভাবে ইকোনমিক্যাল জোন করতে চেয়েছিলেন শেখ হাসিনা, যে মাতার বাড়ি থেকে এইখানে আসবে। তার অন্য ডেল্টা প্ল্যানে আমি এত ডিটেল বলতে চাই না, কারণ ডেল্টা প্ল্যানটা যেহেতু পুরোপুরি প্রকাশিত হয় নাই, পাবলিকলি প্রকাশিত হয়নি, আমার কম বেশি জানা আছে বলে। সেইটা বাদ দিয়ে এখন এই সরকার এসে পরিবেশ মন্ত্রণালয়ের মধ্য থেকে নিয়ে যে কাজটি করেছে, সেই পুরা সোনাদিয়া দ্বীপটি সরকারের অ্যাকোয়ার করে নিয়েছে নতুন করে, এবং এইখানে জনমানুষের যাওয়া নিষিদ্ধ করেছে। ফলে আজকে দর্শকদেরকে শুধু এই ইঙ্গিতটুকুই দিলাম আমি যে সেন্ট মার্টিন নাকি সোনাদিয়া দ্বীপ, সময় বলে দিবে কোনটার প্রতি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ। এবার আসেন যে ডেমোক্রেটদের ব্যাপারে একটি আমেরিকার ডেমোক্রেটদের যখন ক্ষমতায় থাকে, কম বেশি সেই সিনিয়র বুশের আমল থেকে যদি ধরেন আপনি, দেখবেন যে তাদের আমলেই কম বেশি পৃথিবীর কোথাও না কোথাও যুদ্ধ লেগেছে কোনো না কোনো দেশের মধ্যে। তুলনামূলক ভাবে যদি আপনি পরিসংখ্যানগত ভাবে দেখেন, রিপাবলিকানদের হিস্ট্রিটা এই জায়গাটা একটু কম। আর এবারকার যে ট্রাম্প, অর্থাৎ তিনি যখন আবার দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে আসলেন, এই ট্রাম্পের কূটনীতি এখন পর্যন্ত তার নির্বাচনের যে প্রতিশ্রুতি ছিল এবং এখন পর্যন্ত
তিনি কিন্তু সামরিক যুদ্ধের দিকে কথা বলেন নাই। তিনি কিন্তু বরঞ্চ পৃথিবীব্যাপী যেখানে মার্কিন স্বার্থ সামরিক স্বার্থ যুক্ত সেই সমস্ত জায়গা থেকে রিট্রিট করছেন, এবং তার ওই নির্বাচনী প্রতিশ্রুতি তো তাই ছিল। পৃথিবীর অন্যান্য দেশের যুদ্ধ বন্ধের ক্ষেত্রেও তিনি কিন্তু ডিফারেন্ট জায়গায় যাচ্ছেন। তিনি এক ধরনের, যেমন ফিলিস্তিন ইস্যুতেও সে কিন্তু এক ধরনের পুনর্বাসনের কথা বলছে। আমি জানি না, এটা অবশ্যই অন্য আলোচনা, অন্য একদিন করবো হয়তো, যে রাফাই সেটা হ্যাঁ, তার সেই ওই কাঙ্ক্ষিত শহর হয়ে উঠতে পারে কিনা। তো সেগুলি ভিন্ন বিতর্ক। আমি এই কারণে বলছি যে উনার কিন্তু, উনিও যুদ্ধ ঘোষণা করেছেন, এবং উনি এটা খুব অহংকারের সাথে বলেন যে তার যে মাগা প্রকল্প, সেই মাগা প্রকল্প বাস্তবায়ন করার জন্য যে উনি ট্রেড ওয়ার করছেন। এই তার লাস্ট যে টুইট এই শুল্ক নিয়ে, এই টুইটের মধ্যেও সেই ইঙ্গিতটি আছে যে উনি এই ট্রেড ওয়ারটা করতে চান, কারণ আমেরিকা যে গ্রেট এটা প্রমাণ করার জন্য। ফলে তার এই জায়গাতে কোনো ঘোর প্যাচ নাই। ফলে সাধারণত বলা হয়ে থাকে যে আমেরিকান সামরিক পলিসির খুব বেশি পরিবর্তন হয় না। এখন ধরেন, খেয়াল করে দেখবেন, ট্রাম্প প্রশাসন আসছে খুব বেশি দিন হয় নাই, যেমন 6 মাস। এই 6 মাসের মাথায় কিন্তু উনি উনার নিযুক্ত নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করেছিলেন, কোড আন কোড বলছি, বরখাস্ত করেছেন। 4 মাস হয়েছে না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। তো এখন ধরেন এই নিরাপত্তা উপদেষ্টা বরখাস্তের পেছনে আমার ভাষ্যটা, আমেরিকান যারা প্যারালাল থিঙ্ক ট্যাঙ্কার, তাদের যে অ্যানালাইসিস, তারা বলছেন যে এই ভদ্রলোক অনেক বেশি যুদ্ধের প্রতি মনোভাব তার ছিল, যুদ্ধাঙ্গী মনোভাব, তিনি পিসের প্রতি অতটা যান না। ফলে এই কারণেই ট্রাম্প এটা করেছেন বলে তাদের দাবি এটা। যদিও এই থিঙ্ক ট্যাঙ্করা অ্যালাই হচ্ছে অনেকটাই রিপাবলিকানের সাথে, কিন্তু তাও যদি হয়, আমার কথা হচ্ছে তারা যদি তাদের পলিসিগত কারণেও এটা বলে থাকে, এটা খুবই চিন্তার উদ্রেক করার মতো যে ট্রাম্প চাইলে কি তাহলে যুদ্ধের যে পলিসি, আমেরিকানদের যে যুদ্ধ বা সামরিক ভাবে শক্তিশালী করা, সামরিক আধিপত্য বিস্তার করার যে জায়গা, সেই জায়গা থেকে কে কি সেকেন্ড প্রায়োরিটি দিচ্ছে, ফার্স্ট প্রায়োরিটি কি সে তাহলে ওখানে দিচ্ছে? আগে তো ডেমোক্রেটটা ফার্স্ট প্রায়োরিটি দিত সামরিক আধিপত্য বিস্তার করা। এই যে আলোচনাগুলো কিন্তু এখন গোটা বিশ্বের রাজনীতিতে এসছে। ফলে সেই রকম একটি জায়গা থেকে যদি আপনি বলেন যে রোহিঙ্গা ইস্যু এবং বাংলাদেশের যে সেন্ট মার্টিন বা সোনাদিয়া দ্বীপের প্রসঙ্গটা আজকে আমি তুললাম আপনাদের এখানে, এই ইস্যুগুলি একেবারে উড়িয়ে দেওয়া যাবে না, কারণ দীর্ঘদিনের পরিকল্পনা ছিল। আমি জানি না আপনার এখানে আগেও বলেছিলাম কিনা, আমি বোধহয় অন্য একটা অনুষ্ঠানে বলেছিলাম। সেটি হচ্ছে, একসময় আরাকান কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি ছিলেন সম্ভবত অং সান মং, এরকম, উনি বাংলাও ভালো জানতেন। অং সান সুচির আমলে তিনি দীর্ঘদিন বাংলাদেশে অ্যাসাইলাম হিসাবে ছিলেন। তো তার সঙ্গে আমার সামহাও আমার ছাত্র জীবনের যোগাযোগ হয়েছে, এবং আপনি জানেন যে অং সান সুচির সংগঠনের, ছাত্র সংগঠনের অধিকাংশ তখন বাংলাদেশে থাকতো, তার ছাত্র সংগঠনের কর্মীরা লড়াই চালানোর জন্য, গণতান্ত্রিক সংগ্রাম করার জন্য। তো সেই সময় আরাকান কমিউনিস্ট পার্টির এই জেনারেল সেক্রেটারি বাংলাদেশের সাংবাদিক আমানুদ্দোল্লাহ, যিনি এখন নিউ ইয়র্কে থাকেন, আমানুদ্দোল্লাহর কাছে জনকণ্ঠে একটি ইন্টারভিউ দিতেন। আমার সঙ্গে পরিচয় করার পর উনি কিছু প্ল্যানের কথা বললেন। ওইটা আমি আপনাকে বলছি মোস্ট প্রবাবলি 96 বা 95 97 সালের দিককার ঘটনা। না, ভুল করছি, সরি, তখন বেগম খালেদা জিয়া তখন ক্ষমতায় আসছেন, 90 এর পরে, 92 বা 93 এর ঘটনা, মানে অর্থাৎ জনকণ্ঠ বের হওয়ার অল্প কিছুদিন পর পরই। সেই রকম সময়ে উনি বলেছিলেন যে পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ, পুরো কক্সবাজার, আরাকান এবং চীন প্রদেশের কিছু অংশ নিয়ে এইখানে একটা স্টেট হবে ইসলামিক স্টেট। মানে উনি কিন্তু, আর শেখ হাসিনা বলেছিলেন যে খ্রিস্টান স্টেট বানানোর ষড়যন্ত্র চলছে। আমাকে ওই সময় উনি বলেছিলেন, এখন ধরেন ওই সময় বাস্তবতা যদি চিন্তা করি, বাংলাদেশে এখন যে পরিমাণ রোহিঙ্গা আছে এবং তাদের যে উত্তরাধিকার বেড়েছে, সেইটা মিলিয়ে যদি সংখ্যার কথা বিবেচনা করি, তাহলে এখনো পর্যন্ত যে অঞ্চলটির কথা বলা হলো, বাংলাদেশ এবং মিয়ানমার মিলিয়ে এই অঞ্চলের বুদ্ধিস্টদের চেয়ে 3 গুণ বেশি। ফলে গ্লোবাল পলিটিক্স এর ক্ষেত্রে এখানে কিন্তু বুদ্ধিস্ট, খ্রিস্টান না। ফলে খ্রিস্টান স্টেট করার চেয়ে একটি যদি বাফার ইসলামী স্টেট করা যায়, সেইটা পশ্চিমাদের জন্য অনেক বেশি আকর্ষণীয় হবে। কারণ বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ হলেও
বাংলাদেশের জন্মকালীন সময়ে কিন্তু এই ইসলামিক স্টেট হয় না। আপনার এখানে আজকে জাস্ট খালি বলে রাখি, অন্য আরেকদিন আলোচনা করব। একটি ঐতিহাসিক প্রবন্ধ আছে এক ভদ্রমহিলার লেখা, হলিডেতে ছাপা হয়েছিল 80-র দশকে, 7 পর্বের একটি লেখা ছাপা হয়েছিল। সেই সময় দাবি করা হয়েছিল যে ইসরায়েল যখন আন্দোলন করছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর পরের ঘটনা, 1945 সালের পরে, খেয়াল করবেন আমরা ভারত ভাগ হয়েছে 47-এ, তখন সৌদি আরব একটি বড় শক্তি আরব বিশ্বে তখন, এবং সৌদি আরবের সঙ্গে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক চুক্তি থেকে শুরু করে অসাধারণ একটি সম্পর্ক তখন বিরাজমান। অর্থাৎ ওই 50 বছরের তাদের যে সামরিক চুক্তি হয়েছিল সৌদি আরবের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং তেলের চুক্তি হয়েছিল, সেটি ততদিনে হয়ে গেছে। সেই সময়কার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সৌদি রাজার একটি রিভার ক্রুজের মিটিং হয়। এটা ওই ভদ্রমহিলার দাবি হচ্ছে যে তিনি হলিডে প্রবন্ধে লিখেছিলেন যে তখন সিদ্ধান্ত হয় যে ইসরায়েল রাষ্ট্রটির জন্ম দেওয়ার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করবে, অর্থাৎ একটি জায়ানবাদী রাষ্ট্র হবে। এর বিনিময়ে আপনি আমাকে সাপোর্ট দিবেন, আপনি যদি চান তাহলে কোথাও আমি একটা ইসলামী স্টেট করতে চাই। এবং আপনি জানেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য একই পেরিফেরিতে ছিলেন, মিত্র শক্তি ছিলেন। এবং তখনই সিদ্ধান্ত হয় যে পাকিস্তানে যে আন্দোলনটি হচ্ছে, সেই সময় আপনি জানেন যে পাকিস্তান আন্দোলন নামে একটি ওই সময়কার মুসলিমদের একটি আন্দোলন ছিল। ভারত স্বাধীনতার আন্দোলন পাশাপাশি পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, জিন্নার নেতৃত্বে আরো কয়েকজন ছিল, আমি অত ডিটেলে যেতে চাচ্ছি না। সেই সময় কিন্তু তখন এই সৌদি রাজা বললেন যে তাহলে, সৌদি বাদশাহ বললেন যে তাহলে পাকিস্তানকে একটি ইসলামী রাষ্ট্র করা হোক। বিহাইন্ড দ্য সিনে, এই যে আমি আগেও বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি যে ভারত এবং পাকিস্তান এই দুইটি রাষ্ট্রের জন্ম হয়েছিল আলোচনার টেবিলে, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটি কোনো আলোচনার টেবিলের ফসল না। অনেকে আগরতলা ষড়যন্ত্র মামলাকে সেই রকম জায়গায় নিতে চেয়েছিল, কিন্তু সেটা ঐতিহাসিকভাবে মিথ্যা প্রমাণিত হয়েছে। ফলে খেয়াল করবেন ওইখানে যখন খ্রিস্টান রাষ্ট্র হচ্ছে, তখন এই সাউথ এশিয়ায় এসে, এবং কোথায়, সমুদ্র পরবর্তী, এবং ইসরায়েল কোথায় হয়েছে খেয়াল করে দেখবেন, সমুদ্র তীরবর্তী অঞ্চলে। ফলে পৃথিবীতে একটা খ্রিস্টান রাষ্ট্র, একটা ইসলামিক কান্ট্রি, একটা মুসলিম রাষ্ট্র 100% এইরকম জায়গায় কনসেপ্ট নিয়ে আমেরিকা সেই 45 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের তার প্ল্যান, এবং সেই অনুযায়ী সে কাজ করছে। আমাদের যে মং যখন বলেছিল, সেই সময়ে ইন্টারভিউতে সে ওই কথাটাই বলেছিল যে প্ল্যানটা শুরু হয়েছে 1945 সাল থেকে। এখন বাংলাদেশ রাষ্ট্রটি যে স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে, এটা হয়তো আমেরিকার হিসাবে ছিল না, যেই কারণে আমেরিকা এবং চীন আমাদের 71-এ বিরোধিতা করেছিল, পাকিস্তানের পক্ষে ছিল, কারণ তার স্বপ্নের কান্ট্রি ছিল পাকিস্তান। ফলে রাশিয়া এবং ভারত যেহেতু আমার পাশে, এবং সেই সময় যেহেতু বাইপোলার পৃথিবী ছিল, একদিকে রাশিয়া একদিকে আমেরিকা, ফলে সেই বাইপোলার পৃথিবীর কারণে, যেহেতু পৃথিবীর পরাশক্তি রাশিয়ার মতো সোভিয়েত ছিল, সোভিয়েত পরাশক্তি পৃথিবীর একটা অর্ধেক মানচিত্র যার অধীনে ছিল, সেই যেহেতু বাংলাদেশকে সাপোর্ট করছে, রাশিয়া বাংলাদেশের মুভমেন্ট, আমেরিকা বাংলাদেশের মুভমেন্টকে তখন আর ওন করে নাই, এবং সে বুঝে উঠতে পারে নাই, কারণ যেহেতু বাংলাদেশটার জন্মই হয়েছিল সেকুলার স্টেট হিসাবে, যেটা আমেরিকান যে পরাশক্তির যে বলয়, সেই বলয়ের অনেক হিসাব নিকাশ পাল্টে গেছিল। এবং খেয়াল করে দেখবেন বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ এই দুটি নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই। অঙ্কটা একটু মেলানোর চেষ্টা করবেন যে কেন, কারণ ওদের সৌদি আরবের সাথে গুড রিলেশন ছিল, সেটি হচ্ছে আপনার ইয়ের সঙ্গে। এবং বাংলাদেশে এসে জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, এবং উনি যখন ইসলামিক দলকে আবার রাজনীতি করতে দিলেন, রাজাকারদেরকে রাজনীতির সুযোগ দিলেন, তখন এসে কিন্তু সৌদি আরব এবং এই যে মধ্যপ্রাচ্য আরব কান্ট্রিগুলো একেবারে ঝাঁপিয়ে পড়লো যে জিয়াউর রহমানকে সহায়তা করার জন্য, সামরিক শাসন সহায়তা করার জন্য। ওইদিকে কিন্তু তখনও পাকিস্তানের সামরিক শাসন, সেইখানেও কিন্তু একই অবস্থা ছিল।
ফলে ওই যে আপনাকে বললাম আমি যে আমেরিকার যে পলিসি ছিল আগে, যে সেটি হচ্ছে সামরিক আধিপত্য বিস্তার করা, তার মাধ্যমে তার বাজার তৈরি করা, ট্রাম্প কিন্তু এবার এসে পৃথিবীর পলিটিক্সটাকে একটু অন্যভাবে অন্যভাবে। ঘুরিয়ে দিচ্ছেন। ফলে এইখানে পৃথিবীর মানচিত্র, এটা আমার একটা হাইপোথিসিস, ফলে পৃথিবীর মানচিত্র, বিশ্ব মানচিত্র কিন্তু আহ খুব বেশি দিন লাগবে না, আগামী 5-10 বছরের মধ্যে বিশ্ব মানচিত্র অনেকখানি পাল্টাবে। নানা জায়গায় কিন্তু নানা কিছু ঘটবে, এবং আপনি খেয়াল করে দেখবেন ছোট ছোট অনেক রাষ্ট্রে ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট হচ্ছে কিন্তু, সেটা ওই আপনাদের ইয়াতে কালাতান মুভমেন্ট হোক, আর এটা আমাদের এদিককার সাউথ এশিয়ার ছোট ছোট সেভেন সিস্টার বলেন, অনেক কিছু বলেন এইগুলো। এখন ডক্টর ইউনুস যখন প্রথমেই বলেন দায়িত্ব নেওয়ার আগেই সেভেন সিস্টার থাকবে না, তখন আপনার ইকুয়েশনটা আপনাদের মেলাতে সহজ হবে যে এই যে ডেমোক্রেটদের যে পলিসি, ওই সময় কিন্তু ডেমোক্রেট ক্ষমতায়, তো ফলে এই যে ডেমোক্রেটদের যে পলিসি, সেই পলিসির যে গেম মেকার উনি, এবং এটা আমার ভাষ্য না, উনার ভাষ্য, যে আমরা ছোট মাঠের খেলোয়াড় না, আমরা বড় মাঠের খেলোয়াড়। ফলে বড় মাঠের খেলোয়াড় যে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে খেলছে, এটা নতুন করে তো আর বলার অপেক্ষা রাখে না। ফলে সেই জায়গা থেকেই আপনি যে প্রশ্নটা করলেন যে বাংলাদেশে এই শঙ্কা আছে কিনা, যেহেতু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছে, ফলে আওয়ামী লীগের পক্ষে সেন্ট মার্টিন দেওয়া, সোনাদিয়া দ্বীপ দেওয়া আওয়ামী লীগের পক্ষে সম্ভব না, তার পলিটিক্যাল অস্তিত্বের কোয়েশ্চেন, এক্সিস্টেন্সের কোয়েশ্চেনে। ফলে এরা যারা নন পলিটিক্যাল লোক, এই কারণে এখানে দরকার ছিল, ফলে নন পলিটিক্যাল লোকের মাধ্যমেই এই ঘটনাটা ঘটেছে, ঘটতে যাচ্ছে আরো বড় করে, এই সংখ্যাটা আমার রয়ে গেছে। অনেক কিছু জানলাম, কোনোটাই মানে এন্ড রেজাল্ট কি হবে সেটার উপরে অনেক কিছু, বাঙালির ভাগ্য, অস্তিত্ব, সবচেয়ে বড় কথা আমরা কি আমরা থাকবো, এই প্রশ্নটা তো থেকেই যায়। তারপরেও আমি আসলে একের পর এক এই বিষয়ে এত লম্বা কথা বলা যাবে যে শর্ট করে মনে অনেক প্রশ্ন আসছে মনে, আমি আর ওই প্রসঙ্গে যাই না, সময় বলে দিবে, হয়তো আমরা এই বিষয়টা নিয়ে, শুধু এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আবার বসবো। আমি এবার একটু অন্য প্রসঙ্গে যাই। সামনে আসছে এই যে একদিন পরেই আমাদের পহেলা বৈশাখ। তো আমরা বাঙালি জাতি, আমরা আমাদের কৃষ্টি, কালচার, সভ্যতা, আমাদের সবকিছু মিলে প্রত্যেকটা জাতি ধর্মেরই তো থাকে, আমাদেরও আছে, আমাদেরটা অনেক বেশি ভাবে অনেক রিচ, এনরিচড আমরা। তো আমাদের একটা আহ, অনেক ধরনের ধর্মীয় উৎসব আছে, সামাজিক উৎসব, দেশীয় উৎসব, সামাজিক উৎসব বা আছে, কি বলবো, ওটা কি বলে, ধর্মীয় জাতীয় উৎসব আছে, কিন্তু আমাদের সার্বজনীন সামাজিক উৎসব আপনি যদি বলেন সবাই জাতি ধর্ম নির্বিশেষে পহেলা বৈশাখটাকে আমরা খুবই এক হয়ে উদযাপন করি। আমাদের কাছে চৈত্র সংক্রান্তি থেকে ধরে পহেলা বৈশাখ আমাদের কাছে বিশাল একটা ব্যাপার। এবং এতই আমাদের এত, এটা পৃথিবীব্যাপী এত সিগনিফিকেন্ট ছিল যে যে জন্য 2016 সালে 30শে নভেম্বর কিন্তু আমাদের ইউনেস্কো একটা এই স্বীকৃতি দিয়েছে মঙ্গল শোভাযাত্রা, যেটা আমরা যে র্যালিটা করি, আমাদের চারুকলা ইনস্টিটিউট থেকে যে র্যালিটা বের হয়, সেইটাকে রিকগনাইজ করে একটা স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। আমরা জানতে পারলাম যে এই মঙ্গল শোভাযাত্রার নামটা বদলে আনন্দ শোভাযাত্রা বা এই ধরনের কিছু একটা তারা দিবে, বলবে বহু আগে নাকি এটা ছিল, তো এটা তারা নামটা বদলে ফেলতে চাচ্ছে। প্রশ্ন আসে, তাহলে তো ইউনেস্কোর স্বীকৃতিতে যে মঙ্গল শোভাযাত্রা, এর কি হবে? প্রথমে আপনি এই বিষয়ে কথা বলবেন, তারপরে আমি জানতে চাই, একসাথে বললেন আপনি এই বিষয়টা, যে আমাদের যে বাঙালি সংস্কৃতি আর একটা মানে ইসলামী উগ্র ধর্মীয় আহ, সংস্কৃতি, কালচার, যার সাথে আফগানিস্তান বা ওই ধরনের পোশাক আশাক, চলা ফেরা, সবকিছুতে একটা লক্ষ্য করা যায় যেটা আসলে বাঙালি সংস্কৃতির সাথে যায় না। তো এই দুইটা মুখোমুখি দাঁড়িয়েছে আজকের দিনে এসে, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? পোশাক, খাদ্যাভ্যাস, এগুলো নিয়ে এগুলো সংস্কৃতিকে প্রভাবিত করে, এবং সংস্কৃতির মধ্য দিয়ে এগুলি পরিবর্তিত হয়, রূপান্তরিত হয়। আপনি প্রথমে যে মঙ্গল শোভাযাত্রা এবং পয়লা বৈশাখ বলেন, দেখেন বর্ষবরণটা কি? নববর্ষ তো আমরা জানি, মানে সবাই মোটা দাগে বলে
যে আকবরের আমল থেকে শুরু হয়েছে বাংলা বঙ্গাব্দ, বঙ্গাব্দ বরণ করা। এটার পেছনের ভেতরের মানে হিস্ট্রিটা কিন্তু আরো অনেক, শেকড়টা কিন্তু আরো অনেক গভীর। আমাদের এখানে আবারও ওইটা আসতে হয় যে আমাদের ভৌগোলিক যে অবস্থান, আমাদের এখানকার ইকোনমিটা কি ছিল, এই একদম গ্রেটার ভারতবর্ষ ইনক্লুডিং আপনি যে আফগানিস্তানের কথা বললেন সেখান থেকে শুরু করি। আমাদের অর্থনীতি এবং স্পেশালি পূর্ব বাংলা বা ভাটি বাংলার এই অঞ্চলে আমরা কিন্তু শুধুমাত্র পৃথিবীর অনেক দেশ আছে আপনার, যেমন ইন্দোনেশিয়ায় মৎস্য চাষ একটি বড় বড় ফ্যাক্টর। আমাদের আমরা যেটাকে আগে দারুচিনি দ্বীপের দেশ হিসেবে জানি, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। মশলার ব্যাপক জিনিস ছিল, যে আগে মানে মশলার এই অঞ্চলটার মধ্যে মশলার একেবারে খনি ছিল হচ্ছে ইন্দোনেশিয়া। তো আমি যে জায়গাটায় যেতে চাচ্ছি, সে সম্রাট আকবরের আগেও এখানকার মানুষ হচ্ছে কৃষিজীবী ছিল। ফলে কৃষি নির্ভর অর্থনীতিতে তাকে যে কাজটি করতে হয়, এবং আমার এখানকার যে আবহাওয়া, সেই আবহাওয়া অনুযায়ী আমার এখানে পরপর দুইটা উৎসব হয়। একটা হচ্ছে নবান্ন উৎসব, আরেকটি হচ্ছে বর্ষবরণ উৎসব। এখন ধরেন এই বর্ষবরণটা হওয়ার পেছনে 100% কৃষি অর্থনীতি যুক্ত ছিল সেই সময়। কারণ তাকে অর্থনৈতিক যে বাজেট আমরা এখন পাশ্চাত্যের অনুযায়ী জুন টু জোন আমাদের যে ইকোনমিক্যাল ফিসক্যাল ইয়ার করি আমরা, এটা তো আমাদের তা ছিল না। আমাদের তো ছিল বৈশাখ টু চৈত্র, এই ফর্মে আমরা হিসেব নিকেশটা করতাম। কারণ কি, আমাদের যে হেমন্তকাল, সেই সময় যখন নাকি আমরা নবান্ন উৎসবটা করতাম, অর্থাৎ আমার নবান্ন উৎসব হতো যখন আমার ঘরে ফসল উঠছে। ফসল উঠার পরে আবার নতুন জমি চাষ করা। আপনি চৈত্র মাস, ফাল্গুন চৈত্র মাস গাছের পাতা পড়ে যায়, শীত চলে যায়, গাছের পাতা পড়ে যায়। তো এই যে নতুন পাতা গজানোর সময় হয় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ বর্ষা থেকে শুরু করে। ফলে বৈশাখ থেকে জ্যৈষ্ঠতে হচ্ছে বাঙালি, আমার আপনার মতো বিদ্যায়তনিক শিক্ষা যার ছিল না, কিন্তু যারা অর্গানিক ইন্টেলেকচুয়াল, যারা প্রকৃতি থেকে পাঠ নিতেন, যারা প্রকৃতি দেখে জলবায়ু বিশেষজ্ঞ হয়েছিলেন, যারা মেঘ দেখে বলতে পারতেন কি মাত্রায় বৃষ্টি হবে, আমরা সেই খনার কথা জানি, আমরা বরাহর কথা জানি। ফলে সেই রকম একটি জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমার এই বৈশাখটা ছিল। এবং ওই যে কার্ল মার্কসের ভাষায় বলতে হয় যে উনি যেরকম বলছিলেন যে ভাই, আমি পৃথিবীকে নতুন কিছু আবিষ্কার করা হয় না, যা ছিল তাই আমি বিশ্লেষণ, যে পৃথিবীর ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস। একই রকম ভাবে আকবর, সে কিন্তু নতুন কোনো কিছু আবিষ্কার করে নাই। উনি যে কাজটি করেছিলেন সেটিকে হচ্ছে একটি কাঠামোগত রূপ দিয়েছিলেন মাত্র, অন্য কিছু নয়। তখনও কিন্তু এই বর্ষবরণ হতো। আমার গ্রাম মানে আকবরের ডিক্লারেশনের আগেই গ্রামের কৃষকরা করতো। আমার আকবরের ডিক্লারেশনের আগেই এইখানে চৈত্র সংক্রান্তির মেলা হতো এইখানে। এবং সেই চৈত্র সংক্রান্তির মেলায় আপনি জানেন যে এখন বাঙালি মুসলিম নামে যে কনসেপ্টটি ডেভেলপ করার চেষ্টা হচ্ছে বাংলাদেশে, সেই বাঙালি মুসলিমের এই কনসেপ্ট 71 থেকে শুনে আসছি আমরা। চৈত্র সংক্রান্তি হিন্দুদের আরো বেশি করে বলা হতো যে ওইখানে পূজা হয়, সেই পূজার থেকে হয়। কিন্তু প্রচুর মুসলিমরা এই চৈত্র সংক্রান্তি যে পালন করত, সেটা তার শারীরিক কারণে। সেই দিন চৈত্র সংক্রান্তির দিন আমার খাদ্যাভ্যাসটা কি থাকে, অনেক বেশি তেতো খাই আমি সেই দিন, অনেক বেশি ভর্তা খাই আমি সেই দিন, অনেক বেশি সবজি খাই আমি সেই দিন। কারণটা হচ্ছে শীতের মৌসুমের যে সবজি, সেই সবজির শেষ প্রান্ত চৈত্র মাস। ফলে আমি সবজিকে বিদায় জানাতাম এবং আমি নতুন খাদ্যাভ্যাস, নতুন দিনে পরের দিন পয়লা বৈশাখটা শুরু করতাম আমি। তার মধ্যে আপনি খেয়াল করে দেখবেন আমাদের পয়লা বৈশাখের খাবারের মধ্যে খইয়ের পাশাপাশি মুরকি ছিল, মিষ্টি। আপনি একজন হালখাতা খোলা হতো বাতাসা দিয়ে, মানে প্রত্যেকটাই মিষ্টির প্রভাব ছিল। আমি আগের দিন তেতো গ্রহণ করছি, আমি আগের দিন ভর্তা খাচ্ছি, পরের দিন অন্তত পক্ষে আমি, আগে তো এত বেশি মাংস পাওয়া যেত না, অন্তত একটা মাছ খেতাম, পুকুর থেকে মাছ তুলে বা একটা বড় মাছ কিনে 15 জন 20 জন মিলে খেতাম। ইলিশ, এই যে আমরা যে পান্তা ইলিশের চলটা কিভাবে আসছে, যে আগের দিনে যে আমরা সবাই মিলে খেতাম যখন চৈত্র সংক্রান্তি রাতভর, এবং রাতভর গান বাজনা হতো।
আমরা তো এখন পয়লা বৈশাখে সকালে বলি, আগে চৈত্র সংক্রান্তি। এটা আপনি গোপাল হালদারের বই আছে, অনেক বই আছে, মানে এটার জন্য আলাদা যদি কেউ ডকুমেন্টেশন চায়। আর এটা যদি আপনি, এখন তো অনেক মানুষ, আমাদের দাদিরা তো মারা গেছেন, দাদারা মারা গেছেন, কিন্তু এখনো যদি আপনি 80+ কাউকে পান, তাদের কাছ থেকে শুনতে পাবেন যে তাদের চৈত্র সংক্রান্তিটা কেমন হয়েছে। আপনি হয়তো ছিটে ফোটা কিছুটা পেয়েছি, বৈশাখী মেলা, চৈত্র সংক্রান্তির মেলা। বৈশাখী মেলা কিন্তু নাগরিক আয়োজন, বেসিক্যালি কিন্তু চৈত্র সংক্রান্তিতে দিন মেলাটা হতো, কারণ ওই দিন সমস্ত কিছু বিদায় হতো ওই দিন। এবং নতুন বর্ষকে বরণ করার জন্য নতুন হাড়ি পাতিল কেনা, নতুন দা কোদাল কেনা, নতুন খুন্তি কেনা, এই যে নতুন ফসলের জায়গায় যাবে তার যে টুকরিটা কেনা, মাথালটা কেনা, এইগুলি ছিল কিন্তু চৈত্র সংক্রান্তির দিন। আর পয়লা বৈশাখের দিন শুধুই আনন্দ। ফলে এই কালচারটা, এই ইকোনমিটা যদি না বুঝে কেউ, তা আমার আপনার তো আর কিছু বলার নাই। আমার আজকে যদি আরো কালচার অঙ্গনে কয়েকজন থাকতো, আমি যদি জানতাম যে এই বিষয়টা নিয়ে কথা বলবেন, আমি একদম মঙ্গল শোভাযাত্রার জন্মদাতাদেরকে আপনার সাথে কানেক্ট করে দিতাম। দেখেন, আনন্দ শোভাযাত্রার নামে 89 সালে যেটি হয়, আপনার নিশ্চয় মনে আছে 87-এ আমাদের স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে আমরা সফল হই নাই। 88-এ এরশাদ গৃহপালিত বিরোধী দল আসমা আব্দুল হবের নেতৃত্বে 88 দলটি নিয়ে একটি সরকার গঠন করে। সেই সময়ে আমরা যখন ওই স্বৈরাচার বিরোধী আন্দোলনে পরাজিত হলাম, মানে 87-এর প্রেক্ষিতে বলতেছি, মানে আমি এটাই পরাজিত বলবো কারণ নুর হোসেনের মতো আত্মদানের পরেও আমরা কিন্তু স্বৈরাচার হটাইতে পারি নাই। 88-এর পরে যখন 89-এর শুরুতে আসলো, আপনি জানেন যে এই সাধারণত এপ্রিল মাসেই পয়লা বৈশাখটি হয়। ফলে ফেব্রুয়ারির বইমেলা এবং মার্চের থেকে, ফেব্রুয়ারির বইমেলাটা আমরা একদম প্রতিবাদ মুখর করে উঠলাম, এবং সেটা ফোকাল পয়েন্ট ছিল 88 সালের যে ভয়াবহ বন্যা এবং বন্যা পরবর্তী, আর অন্যদিকে তাদের যেই কি বলবো, যে প্রথম যে নির্বাচন, মানে এটা আমি নির্বাচনও বলতে চাই না, কি যে কাজটি হয়েছিল এইটার প্রতিবাদে তখন কিন্তু সম্মিলিত সাংস্কৃতিক জোটের জন্ম হয়ে গেছে। তখন জোটের পক্ষ থেকে বলা হলো যে আমরা ডিফারেন্ট ভাবে অনুষ্ঠান করব, এবং এই ঢাকায় কখনো চারুশিল্পী সংসদ ডানা বাঁধে নাই। সেই সময়ে মাহমুদুল হক, শিল্পী মাহমুদুল হক, এরশাদের সঙ্গে খুব সখ্য ছিল তার। উনার অনেক এক্সিবিশন এরশাদ তখন উদ্বোধন করেছে। উনি তখন ডিন। উনি তখন এরশাদকে তুষ্ট করার জন্য 88-এর বন্যা এবং এই নির্বাচনের পরে এই শোভাযাত্রার আয়োজনটি করে। ওই সময় 89 আনন্দ শোভাযাত্রা নামটি দেয়া হয়। আজকে যখন মানে জামাত ঘেঁষা ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন যে আমরা ঐতিহ্যে ফিরে যাচ্ছি, তার মানেটা কি? উনি ঠিক বলেছেন, এটা উনাদের ঐতিহ্য। কারণটা হচ্ছে স্বৈরাচারদের সঙ্গে যারা থাকে, জামাত সারা জীবনই যে কোনো সরকারের পিছনে লেজ হয়েছিল। ফলে ওনাদের ওই মানসিক, ওইটা ওনাদের কাছে ঐতিহ্য, আমাদের কাছে সেটা ঐতিহ্য না। সেই সময়ে কিন্তু সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বর্ষবরণ হয়, একটি মিছিল টিএসসি থেকে হয়, আনন্দ শোভাযাত্রা বেরোয় চারুকলা থেকে, আর সম্মিলিত সাংস্কৃতিক জোটের একটি মিছিল হয়। সেই মিছিলে কিন্তু এই যে মঙ্গল শোভাযাত্রার যে মোটিভগুলি আমরা তৈরি করি, সেখানে অত বড় আকারে ছিল না, সেখানে শুধু মুখোশগুলো নিয়ে আমরা, এই ছবি পত্র পত্রিকায় আছে, এই ওই দুইটা প্যারালাল ছবি আছে। 90 যখন আমরা জিতে গেলাম, এর সাথে স্বৈরাচারের পতন ঘটলো, তখন এসে 91 সালে এই মঙ্গল শোভাযাত্রা মোটিভটি দেওয়া হয়। এইবার আপনাকে বলি, ইন্টারেস্টিং হলো মঙ্গল শোভাযাত্রার নামটি ঢাকা চারুকলা থেকে না। এই মঙ্গল শোভাযাত্রা প্রথম শুরু হয় বরিশাল এবং যশোরে। ফলে বরিশাল ও যশোরের চারুকলার শিল্পীরা এটা করত, এবং যারা ওই সময় ছোট ছিল তারা যখন বড় হয়ে ঢাকায় আসলো, ঢাকা চারুকলায় পড়তো, তখন তারা কিন্তু ঢাকায় এই মঙ্গল শোভাযাত্রার নেতৃত্ব দিল, ওই মোটিভ বানালো। ফলে ঐতিহ্যের নাম যদি করতে হয় তাহলে তো ভাই বরিশালটা ধরতে হবে আগে, যশোরটা ধরতে হবে আগে। আজকে যখন নাকি সংস্কৃতি উপদেষ্টা বড় বড় কথা বলেন আমাদের শেকড়ে ফিরে যাচ্ছি, ইনক্লুসিভ করছি, তাইলে ভাই ইনক্লুসিভ করলে আপনি তো ওই বরিশালের লোকদেরকে সংগ্রহ করবেন।
ওদেরকে ডাকবেন, যে ওদের থিম পয়েন্ট কি ছিল, ওদের সাথে কি ডিসকাস করছে জানে। পরবর্তী এখন তো মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে এটা যাতে নষ্ট না হয়, ওই সেই বরিশাল, যশোর, ঢাকা মিলে একটা ফাউন্ডেশনও কিন্তু আছে। এই তথ্য তো মোস্তফা সরোয়ার ফারুকীরা জানবে না, কারণ তারা তো সারফেসের লোক, তারা তো ওই গভীরে যায় নাই। ফলে এই মঙ্গল শোভাযাত্রার নামটি কিভাবে ইউনেস্কোতে আসলো সেই গল্প আর যেতে যাই না। ইউনেস্কো কেন নিল, এটি মূলত হচ্ছে এই বাংলাদেশের এই বর্ষবরণে ওই আবারও সে কূটনীতির পর্যায়ে আসতে হয়। বাংলাদেশের প্রচুর ডিপ্লোম্যাটরা তাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে চলে আসতেন, তাদের মধ্যে থেকে এই উদ্যোগটা কিন্তু নেওয়া হয়েছিল, এটা কিন্তু বাঙালিদের মধ্যে থেকে পরে নেওয়া হয়। তারা বলছিলেন যেটা তো আমার এটা তো গোটা পৃথিবীর একটি কালচারের পার্ট, এবং তারা অসংখ্য উদাহরণ দিয়েছিলেন, বেইজিং এর উদাহরণ দিয়েছেন, কোরিয়ার উৎসব উদাহরণ দিয়েছেন, আফ্রিকা, লাতিন আমেরিকা ওদের যে বর্ষবরণ হয়, এবং এর মধ্যে বর্ষবরণের ক্ষেত্রে আপনি জানেন যে চীনের উৎসবটা অনেক বড় হয়। তো ফলে সেই রকম একটি জায়গা থেকে এই কথাটা বলা হয়েছিল, ইউনেস্কোর দিকে যাওয়া হয়। এখন আমাদের এই দেশে তো অনেক কিছুই দেখতে হবে আপা, ফলে ওরা মঙ্গল শোভাযাত্রার নাম না দেখ, আনন্দ শোভাযাত্রা দেখ, যা কিছুই দেখ, এই আনন্দ শোভাযাত্রা এখন যে নাম দিচ্ছে এটা নিয়ে তো হেফাজতে ইসলাম কথা বলছে। আপনি জানেন যে বাংলাদেশে আজকে ভোরবেলা অর্থাৎ 12 এপ্রিল সকালবেলা জানা গেছে যে এবার যে ফ্যাসিবাদের মুখাকৃতি করা হয়েছিল সেটি এবং যে শান্তির পায়রা, এই দুটো আগুন লেগে পুড়ে গেছে। সংস্কৃতি উপদেষ্টা সকাল সকালই একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে বললেন ফ্যাসিবাদের দোসররা করেছে। আপনি জানেন বাংলাদেশে আজকে প্যালেস্টাইনের সংহতি জানিয়ে সকল ইসলামিক দল এবং রাজনৈতিক দল, আওয়ামী লীগ ছাড়া সবাই আজকে যার যার কর্মসূচি নিয়েছে এবং এই ব্যানারে কাজ করেছে। মূলত ইসলামী দলগুলোর উদ্যোক্তা বাইতুল মোকাররমের কসদিবের নেতৃত্বে মাহমুদুর রহমান, যিনি বাঙালি সংস্কৃতিকে ওন করেন না, আমার দেশের সম্পাদক, তিনি ওই ঘোষণাপত্র পাঠ করেছে। এখন যদি কেউ এটা বলে, কারণ এটার সঙ্গে হেফাজত সমর্থন দিয়েছে, হেফাজত যেহেতু আনুষ্ঠানিকভাবে এই আনন্দ শোভাযাত্রায় মোটিভ ব্যবহার করার কারণে কিছুদিন আগেই যে ইসলাম বিরোধী বলে স্টেটমেন্ট দিয়েছে, সমাবেশ করেছে, এখন যদি কেউ বলে যে এটা ওদের কাজ, আপনি উড়িয়ে দিতে পারবেন না এক সন্দেহের জায়গাটায়। আবার আমি মোস্তফা সরোয়ার ফারুকীর যে ভাষ্য, সেই ভাষ্যটাও আমি উড়িয়ে দিতে চাই না, যে এটা ওনার স্টেটমেন্ট, কিন্তু উনি যে চেয়ারে বসে আছেন একজন ইন্ডিভিজুয়াল মোস্তফা সরোয়ার ফারুকীর স্টেটমেন্ট, আর দায়িত্বপ্রাপ্ত উনার মন্ত্রণালয়ের অধীনে উনার কর্মসূচিতে এই ধরনের আগুন লেগেছে, সেটা আগেই যখন উনি সিদ্ধান্ত দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, এটি কোনোভাবেই ন্যায়সঙ্গত না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার ডিনের নেতৃত্বে অলরেডি 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে, সেইখানে অন্যান্য যে কোনো সময়ের তুলনায় এবার অনেক বেশি সিসি ক্যামেরা ছিল। ফলে মিনিমাম তদন্তের আগে 4 ঘন্টার নোটিশেই যখন আপনি বলে ফেলবেন, এ তো সেই জজমিয়া নাটকের মতো মনে হচ্ছে আমার। তো ফলে সুতরাং কে লাগিয়েছে এই প্রশ্নবিদ মুখোমুখি কিন্তু এখন ফারুক হিসেব নিজেও সন্দেহের বাইরে থাকবেন না। এটা হচ্ছে রিয়েলিটি। বাংলাদেশের পাবলিক পারসেপশন খুব ভয়ঙ্কর, কিন্তু ফলে পাবলিক পারসেপশন যে আপনি ঘটনা ঘটার 3 ঘন্টার মাথায় আপনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন ফ্যাসিবাদে দোষর করেছে, আর তখন হাজার হাজার না লাখ লাখ মানুষ ঢাকা শহরে ঢুকছে, এবং 4টা থেকে 5টা পর্যন্ত ফজরের নামাজের টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এই ঘটনাটা ঘটেছে। সেখানে পুলিশ দায়িত্বপ্রাপ্ত ছিল, সেখানে তাদের নিজস্ব সিকিউরিটি বাহিনী ছিল, সেইখানে এমনিতেই যে চারুকলার নৈশ প্রহরী তারা ছিল। আর আপনি জানেন এই কাজটায় যেহেতু চারুকলার সাধারণ ছাত্রছাত্রীরা বয়কট করেছে এবার, এবং মুক্তমনা যারা প্রতি বছর করতে সেই সমস্ত শিক্ষকরা বয়কট করেছে বিবৃতি দিয়ে, ফলে এবার বাইরে থেকে লোক এনে কিন্তু এই কাজটা করা হচ্ছে শ্রমজীবী মানুষদেরকে নিয়ে, এবং সেই শ্রমজীবীরা বলেছে তারা 10টা থেকে 12টার মধ্যে সবাই চলে গেছে, তারাও গণমাধ্যম ইন্টারভিউ দিয়ে বলেছে। তাহলে সেই শ্রমজীবীদের মধ্যে কোনো এজেন্ট লুকায়া ছিল কিনা সেটাও তো খতিয়ে দেখতে হবে আপনাকে, কারণ চারুকলা একটি বিশাল জায়গা, বহু জায়গা আছে চারুকলায় ঘুমিয়ে থাকার, শুয়ে থাকার, লুকায় থাকার মতো, কোনো সমস্যা নাই, ছাদে থাকতে পারে, পুকুরে থাকতে পারে, বহু জায়গা আছে চারুকলার ভিতরে। ফলে এই যে পলিটিক্যালাইজ করা এবং একটা নতুন বাইনারি তৈরি করা, আপনি বলছিলেন না পোশাকের কথা,
ফলে বাঙালি মুসলমানের যে কনসেপ্টটাকে নতুন করে ইম্পোজ করা হচ্ছে। ভাই, যদি বাঙালি মুসলমান বলো, তাহলে আকবরকে নিয়ে যে লাফালাফি করছো, এ কেডা? সে বাঙালি মুসলমান? মানে একটাবার ভাবেন না যে ওনারা মানে কতটা সার্ভেজে থেকে তর্কটা করেন। আমার যে পোশাক পরিবর্তিত হয়ে যাচ্ছে, পোশাকের রূপান্তর হয় এক জিনিস, আর আপনি চাপিয়ে দেওয়া আরেক জিনিস। আপনি যখন, এই যে আপনার মনে আছে শেখ হাসিনার আমলে যখন টিপ পরার কারণে একজন মুসলিম কনস্টেবল একজন নারীকে, সে আসলে হিন্দু ভেবে করে নাই, কারণ ওনার সিঁদুর পরা ছিল না, শাখা ছিল কিন্তু সিঁদুর পরা ছিল না, শুধু টিপ পরার কারণে তেজগাঁ কলেজের একজন শিক্ষয়িত্রীকে উনি অপদস্থ করেছিলেন। এইটা কিন্তু এই ইউনূসের সরকার লাগে নাই। তার মানে সমাজে এই ধরনের থট প্রসেসটা দীর্ঘদিন যাবতই সক্রিয় ছিল। ফলে পাকিস্তানবাদী যে দর্শন, সেই দর্শনের জায়গাটাই হচ্ছে, এখন যেহেতু আর পাকিস্তান দর্শন সরাসরি বলতে পারে না, তখন ওই সময় যে মুসলমানের দেশের জায়গায় এখন বাঙালি মুসলমান আসছে। তা আপনি যদি বাঙালি মুসলমানের কনসেপ্ট আনবেন, তাহলে ভাই আপনি যে বলেন যে আপনি চাকমাকে ইনক্লুসিভ করবেন, ওই আপনি তো করেন না। আপনি যদি সকল আদিবাসীদেরকে করেন, তো ভাই আদিবাসী শব্দটা নিষিদ্ধ করছেন কেন? আপনি ক্ষুদ্র নৃগোষ্ঠী ডাকেন কেন? ওটা তো স্বৈরাচার করছিল আপনাদের ভাষায়, ওটা তো ফ্যাসিস্ট করছিল, তা আপনি করেন কে? তো ফলে এই যে কন্ট্রাডিকশনটা, এই কন্ট্রাডিকশনটা কেন? কারণটা হচ্ছে ফিলোসফিক্যালি তারা নিজেরা আসলে কনফিউজড। তারা জানে না তারা কি বলছে, তারা জানে না তারা কি করছে, এবং তারা এই যে বিশেষ গোষ্ঠীটি, পাকিস্তানবাদী দর্শনের গোষ্ঠীটির, কেউ বুঝে কেউ না বুঝে হাতিয়ার হয়ে যাচ্ছে। কেউ ইচ্ছা করে গুটি হতে চায়, আর কেউ ধরে না বুঝেই গুটি হয়ে যায়। এই খেলাটা তো চলছে, এই খেলাটা অস্বাভাবিক কিছু না। পয়লা বৈশাখ একটা কালচারাল রেভলিউশনের পার্ট আমাদের। আপনি খেয়াল করে দেখবেন, ছায়ানটের অন্যতম পুরোধা ডক্টর সঞ্জিদা খাতুন যখন মারা গেলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কারা কারা ট্রল করেছেন? বাংলাদেশের লেখক, কবি, সাহিত্যিক থেকে শুরু করে, অর্থাৎ যারা ঠিক বাঙালিত্বকে ওইভাবে নিতে পারছেন না, তারা এটাকে স্যাটায়ার করেছিলেন। কেন? রবীন্দ্রিক গান গাওয়া হয়েছিল। ওই লাল বদর বলে যে যাদেরকে বলা হয়, এরকম জুনিয়র ছেলেপেলেরা পরবর্তীতে যেহেতু ছায়ানটে কিছুদিন গান শিখেছে, তারা পরবর্তীতে লিখে বলতে বাধ্য হয়েছে যে যেই গানটি গাওয়া হয়েছে সেটি একটি প্রার্থনা সঙ্গীত, এবং সেটাতে আল্লাহর বা ভগবানের বা ঈশ্বরের বন্দনাই করা হয়েছে, এবং বলা হয়েছে, ঈশ্বর, আমি তোমার অসীমত্বের কাছে আসতেছি, আমি এই সসীম পৃথিবী থেকে তুমি তোমার অসীমত্বে আসছি। পুরো গানটা ছিল তাই। তারা না বুঝে গান, না বুঝে সুর, এবং এটাতে বাতাস দিয়েছিলেন এই সংস্কৃতি উপদেষ্টা। এখন যখন দেখছেন যে ছায়ানট নামক প্রতিষ্ঠানটিকে যদি আঘাত করে বাংলাদেশে, এটা তারা হজম করে উঠতে পারবে না। ফলে রমনার বটমূলকে তারা এক ধরনের ছাড় দিয়েছেন। শুধু দর্শক শ্রোতা, আশা করি নজরুল কবির ভাইয়ের কথা আপনাদের সবসময়ের মতো আজকেও ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, প্রতিবেশী এবং আপনার ঘরের কন্যা শিশুটির দিকে খেয়াল রাখবেন, প্রতিটি শিশুর দিকেই খেয়াল রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।